হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো ফিলিও সেন্সে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বলের 27 নম্বর পর্ব। তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। ওখানে সব ড্রাগন বলের পার্টগুলো পেয়ে যাবে। আর তা বাদে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওগুলো লিংক দিয়ে দিব, দেখে আসতে পারো। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। তো আর কথা না বলে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। এই পর্বের শুরুতে আমরা দেখি গোকু কোনোভাবে ওই মিস্টিরিয়াস মার্কসম্যান ফাইটারের কাছ থেকে ছুটতে পারছিল না। গোকু অনেক জোর লাগাচ্ছিল, সাথে ওই মার্কসম্যানটাও। এটা থেকে ইয়ামচা বলে, গোকু তুমি পারবে। বাবাও তখন চিল্লে ওঠে। ওরা দুজন তখন একে অপরের থেকে দূরে সরে আসে। গোকু আবারও চার্জ করে দেয় ওই মার্কসম্যানের উপরে। ওই মার্কসম্যানটা গোকুর অ্যাটাকগুলো ব্লক করছিল। ওদের মধ্যে তখন তুমুল হাতাপাই হতে থাকে। ওই ফাইটারটা গোকুর অ্যাটাকগুলো ডস করে দূরে জাম্প করে চলে যায়, আর আবারও ব্যাক করে গোকুকে অনেক জোরে একটা ঘুষি মেরে গোকুকে ফেলে দেয়। কিন্তু আবার গোকু উঠে দাঁড়িয়ে পড়ে। ওদের এত সুন্দর ফাইট দেখে সবাই ইমপ্রেস হয়ে যায়। মাস্টার রশি বলে, আমি গোকুকে কখনো এইভাবে ফাইট করতে দেখিনি। আর তার সাথে ওই ফাইটারটাও অনেক ভালো ফাইট করছে। সবাই তখন জানতে চাচ্ছিল আসলে এই মার্কসম্যানটা কে। তখনই ফরচুন টেলের বাবা চিল্লা ওঠে, ওই ছেলেকে সেই রকমই কেলানি দাও, একদম মেরে আলু ভর্তা বানায় দাও। বলবো তখন বলে ওঠে, ওই বুড়ি চুপ থাক। তারপরে দেখি গোকু আর ওই মিস্টিরিয়াস মার্কসম্যানটা ফাইটিং পজিশনে চলে আসে। ওই মার্কসম্যানের পজিশন দেখে মাস্টার রশি মনে হচ্ছিল উনি আগে কোথাও এরকম কাউকে দেখেছিল। গোকু আর ওই ফাইটারটা আবারও একে অপরের উপরে চার্জ শুরু হয়ে যায়। ওই মার্কসম্যানটা একের পর এক পাঁচ আর কিক মারছিল, আর গোকু অ্যাটাকগুলো ব্লক করতে থাকে। গোকুও তখন অ্যাটাক করছিল, আর ওই মার্কসম্যানটাও ওর অ্যাটাকগুলো ব্লক করছিল। তখনই আমরা দেখছি গোকু ফাইটারটাকে এক জোরে কিক মারে, কিন্তু গোকুর এই অ্যাটাক ওই ফাইটারটা ধরে ফেলে, আর উল্টো গোকুর পা ধরে আছাড় মেরে আকাশের দিকে ছুড়ে মারে। এই ফাইটার ঠিক আগের ফাইটারগুলোর মতোই জাম্প করে গোকুর কাছে চলে যায়, আর এক কিক মেরে নিচে এরিনার দিকে পাঠিয়ে দেয়। মাস্টার সে চিৎকার দিয়ে ওঠে, গোকু নিজেকে সামলাও। গোকু সোজা ওই এরিনাতে এসে পড়ে, যার কারণে ওইখানে একটা গর্ত হয়ে যায়। সবাই তখন চিন্তা করছিল গোকু কি ঠিক আছে কিনা, আর ওই বুইড়া বাবা চিল্লাচ্ছিল, তুই হারছিস বলছিলাম না আমি। তখন গোকু জাম্প করে ফাইটারটার দিকে, আর ওকে কি এক কিক মেরে এরিনার বাইরে পাঠিয়ে দেয়। ওই ফাইটারটা নিজেকে সামলে পাশে থাকা ঘরের উপর থেকে জাম্প করে আর সোজা আবারও গোকুর দিকে অ্যাটাক করতে আসে। সবাই গোকুকে ওখান থেকে সরে যেতে বলছিল, কিন্তু গোকু ওর মার্শাল আর্ট টেকনিক ব্যবহার করে নিজেকে শক্ত করে নেয় ওই অ্যাটাকটা মোকাবেলা করার জন্য। ওই মার্কসম্যানটার অ্যাটাক গোকুর গায়ে লাগলেও গোকু ওখান থেকে একচুলও নড়ে না। তখন ওই মার্কসম্যান ফাইটার বলে, এখন পর্যন্ত আমার এই কি কেউ সামলাতে পারেনি। গোকু জোর গলায় বলে, তোমার কি কে কোনো পাওয়ারই ছিল না। গোকু যতই বলুক না কেন গোকুর ঠিকই আঘাত লাগছিল। সবাই তখন গোকুকে চেয়ার করতে শুরু করে। বাবা মনে মনে গোকুর প্রশংসা করে আর বলে, এমন ফাইটার যদি আমার টিমে থাকতো। মাস্টারশি তখন ওই মার্কসম্যানের বিহেভিয়ার মনোযোগ দিয়ে দেখছিল, আর বলে, ওকে আমার ফ্যামিলিয়ার মনে হচ্ছে। তারপর ওই ফাইটারটা বলে, এখন আমি তোমাকে এমন একটা টেকনিক দেখাবো যেটা তুমি কখনোই দেখোনি। যেটা বলার পরে ও একটা টেকনিক ব্যবহার করতে শুরু করে। আমরা দেখি ও বলে, কা মে। গোকু বলতে থাকে, কিভাবে সম্ভব? ওর নিজে বুঝতে পারছিল না ও এখন কি করবে। মাস্টারশি বলে, ও যদি ওই টেকনিকটা পারে তার মানে ও হলো। তখন ওই ফাইটারটা গোকুর উপরে কামিয়ামিয়া করে, যেটা কিনা মাস্টার রশির সিগনেচার মুভ ছিল। ওইটা সোজা গোকুকে হিট করে, আর ওখানে সামনে থাকা লেকের পানি দুই ভাগে ভাগ হয়ে যায়। এই মার্কসম্যানের কামিয়ামিয়া গোকুর কামিয়ামিয়ার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। সবাই তো কামিয়ামিয়া দেখে শকে ছিল। সবকিছু শান্ত হলে ওই ফাইটারটা দেখে গোকু বাতাসে মিলিয়ে যাচ্ছে। আসলে গোকু এখানে আফটার ইমেজ টেকনিক ব্যবহার করছিল। ফাইটারটা তখন আশপাশ দেখতে শুরু করে গোকু কোথায়। তখন ও দেখে গোকু ওর মাথার উপরে ছিল আর খুশিতে হাসছিল। ফাইটারটা বলে, আমি এই ছেলেকে যতটুকু মনে করেছিলাম ও তার থেকে অনেক বেশি ভালো। মার্কসম্যান মনে মনে ভাবতে থাকে, আমি বুঝতে পারছি এই ফাইটারটা আসলে কে, কিন্তু ও কিভাবে এখানে আসলো। ওই মার্কসম্যান ফাইটারটা বলে, অনেক ইমপ্রেসিভ, খুব কম মানুষই আছে যারা আমার অ্যাটাক থেকে বাঁচতে পারছে। গোকু সোজা নিচের দিকে আসছিল অ্যাটাক করার জন্য। তোমার এক্সপিরিয়েন্স কম আছে, তুমি এখন চাইলেও আমার সামনে থেকে সরতে পারবে না। এই বলে ও কামেয়ামেয়া করতে যাবে। এইদিকে গোকু বলে, কা মে। এইটা শুনে ওই ফাইটারটাও ঘাবড়ে যায়, এইটা হতে পারে না। বাবাও অবাক হয়ে গোকুকে দেখছিল। আমরা দেখি গোকু কামেয়ামেয়া করে দেয় ওই ফাইটারটার উপরে, যেটাই কিনা ওই ফাইটারের সামনে এসে পড়ে, যার কারণে ও দূরে ছিটকে পড়ে যায়। গোকু তখন আর সময় নষ্ট না করে সোজা ওর শেষ ব্লো দিয়ে দেয় ওই ফাইটারটার পেটে, যার কারণে ওই মার্কসম্যান আর উঠতে পারছিল না। গোকু বলতে থাকে, তুমি আমাকে অনেক টাফ ফাইট দিয়েছো। সবাই তখন আনন্দ করতে থাকে কারণ গোকু জিতে গেছে। ওই মার্কসম্যানকে দেখি ও গোকুর সামনে পড়েছিল। গোকু তখন বলতে থাকে, সরি, কিন্তু আমাকে এই ফাইটটা এখন শেষ করতে হবে আমার শেষ অ্যাটাকের মাধ্যমে। কিন্তু আমরা দেখি ওই ফাইটারটা আসতে শুরু করে, যেটা দেখি গোকু নিজে কনফিউজ হয়ে গেছিল। তখন আমরা দেখি যে হঠাৎ করে ওই ফাইটারটা গোকুর লেজ ধরে ফেলে, যার কারণে গোকু দুর্বল হয়ে পড়ে। এই ফাইটারটা জানলো কিভাবে গোকুর উইকনেসের ব্যাপারে। ইয়ামচা তখন বলে, এইটা কোনো ফেয়ার না। গোকুর যখনই কেউ লেজ ধরে ও তখনই নড়াচড়া করতে পারে না। মাস্টার এটা শুনে চমকে যায় আর বলে, আমি কিভাবে জানলাম না। ক্রিলেন বলে, তাহলে ওর লেজ ধরলে ওর সব পাওয়ার চলে যায়। এদিকে ওই মার্কসম্যান গোকুর লেজ ধরে উল্টো ঝুলে রাখছিল। গোকু কিছুই করতে পারছিল না। ফরচুন টেলার বাবা হাসতে থাকে আর বলে, কি রে এখন কি করবি? ইয়ামচা বলে, কিন্তু এই মার্কস
মার্কসম্যান কিভাবে জানলো গোকুর উইকনেসের ব্যাপারে? আমি, বুলমা, পোর আর উলং শুধুমাত্র এইটা ব্যাপারে জানতাম। এই মার্কসম্যান নিশ্চিত কোনো গ্র্যান্ড মাস্টার হবে, যে কিনা খুব সহজে কারো উইকনেস খুঁজে বের করতে পারে। মাস্টার তখন বলে, রাইট, এই ফাইটারটা এই দুনিয়ার বাইরের। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি শিওর। এই বলে উনি হাসতে থাকেন। ইয়ামচারা বলে, কি? ক্রিডেন জিজ্ঞাসা করে, আপনি কি এই মার্কসম্যানকে চেনেন? মাস্টার তখন ইয়ামচাকে বলে, গোকুর উইকনেস ওই মার্কসম্যান ধরে ফেলেছে। আসলে ও এটার ব্যাপারে আগে থেকেই জানতো। এটা শুনে সবাই চমকে যায়। বুলমা বলে, আপনি কি বলতে যাচ্ছেন? মাস্টার বলে, ও গোকু সম্পর্কে সব জানে, ওর ভালো মন্দ অভ্যাস। এইদিকে আমরা দেখি যে ওই মার্কসম্যান গোকুর লেজ ধরে ওকে আশ্রাতে শুরু করে, যেটা থেকে বাবা খিলখিল করে হাসছিল। ও বলতে থাকে, আমরা এখন জিতার খুব কাছে চলে আসছি, গোকু তুমি এখন স্যালেন্ডার করে দাও। এইদিকে উপা বলছিল, গোকু আমার জন্য জীবন দিতে যাচ্ছে, তোমরা কেউ কিছু একটা করো। বুলমা মাস্টার ঋষিকে বলে, আপনি এই মানুষটাকে চিনেন, তাহলে কিছু একটা করুন। সবাইও তাই বলছিল। মাস্টার ঋষি তখন বলে, আমি চাই, কিন্তু আমার হাত বাঁধা। এখন ড্রাগন বলের থেকেও এখানে কে উইন হবে সেটা অনেক গ্রেটার হবে। সবাই বলছিল, কিন্তু কেন? মাস্টার ঋষি বলে, তোমরা যে মানুষটাকে দেখছো ওর আসল পরিচয় হলো গোহান। আসলে ও গোকুর দাদা। যেটা শুনে সবাই হকচকে ওই মার্কসম্যানকে দেখতে শুরু করে। সবার তো বিশ্বাসই হচ্ছিল না। তখন বুলমা বলে, কিন্তু গোকু বলেছিল ওর দাদা অনেক আগেই মারা গেছে। মাস্টার ঋষি তখন ওই মার্কসম্যানের মাথার উপরে দেখতে বলে, ওর মাথায় একটা হ্যালো টাইপের রিং ছিল। বুলমা বলে, ও এখানে কি করছে? মাস্টার ঋষি তখন বলে, আমি নিজেও জানি না, মনে হচ্ছে এটা আমার বোনের কোনো কামাল। এইদিকে গোকুকে কাপড় ধোয়ার মতন ধুচ্ছিল ওই মার্কসম্যানটা। তারপর আমরা পৃথিবীর বাইরে একটা স্যাটেলাইটকে দেখি। আসলে এইটাকে অপারেট করছিল শু, আর হতে চেয়ে না হওয়া এম্পারার ফিলাপ একটা রোবটের পাওয়ার চেক করছিল। এই রোবটটা অনেক পাওয়ারফুল ছিল, ও এক নিমিষে বড় বড় পাথর ভেঙে ফেলছিল। শু তখন স্যাটেলাইটের মাধ্যমে মনিটরে বাবার এলাকার দৃশ্য দেখতে থাকে। তখন ওরা গোকুর ফাইট দেখে আর বুঝতে পারে গোকুর উইকনেসের ব্যাপারে, যেটা কিনা ওরা সোজা গিয়ে পিলাফকে জানায়। পিলাফ তখন বলে, যেহেতু আমরা ওর উইকনেস জানি, তাহলে এবার আমরা ওকে হারাই দিব। তখনই মাই পিলাফকে জানায় গোকু আবারও ড্রাগন বল গুলো খুঁজছে। পিলাফ এর ব্যাপারে বেশি একটা চিন্তা করতে ওদের মানা করে দেয়, আর নিজের স্বপ্ন দেখতে থাকে পুরো পৃথিবীর উপরে রাজত্ব করার। মানে এই হালা এত মার খাইলো, তারপরে এর স্বভাব ভালো হলো না। তখনই পিলাফ একটা বাক্স বের করে আর বলতে শুরু করে, এই বাক্সের ভিতরে যতক্ষণ পর্যন্ত সেই ড্রাগন বলটা আছে, ততক্ষণ পর্যন্ত গোকু কোনোভাবে লাস্ট ড্রাগন বল খুঁজে পাবে না। মানে আসলে এই পিলাফের কারণে গোকুরা লাস্ট ড্রাগন বলে লোকেশন খুঁজে পাচ্ছিল না। ও একটা বিশেষ চেম্বারে এটা রাখছিল। তখনই মায়ে পিলাফকে মনে করিয়ে দেয়, গোকু যদি এই ম্যাচটা জিতে যায়, তাহলে ফরচুন টেলার বাবা ওকে ড্রাগন বলটার ব্যাপারে বলে দিবে। তাহলে আপনি তখন কি করবেন? পিলাফ বলে, যতক্ষণ পর্যন্ত আমার এই সিক্রেট ওয়েপেন আছে, ততক্ষণ কোনো চিন্তা করা লাগবে না। এই রোবটটা আমার ইঞ্জিনিয়ারিং এর ফসল। ও তখন সবাইকে অর্ডার দেয়, চলো এখন কি আমরা সব ড্রাগন বল গুলো কালেক্ট করবো। ওরা তখন একটা গাইডে করে বেরিয়ে পড়ে ড্রাগন বলের উদ্দেশ্যে। এইদিকে গোকুকে এখন ওই মার্কসম্যানটা আশ্রাচ্ছিল। তখন ওই মার্কসম্যানটা থেমে যায় আর বলে, তুমি সারেন্ডার করে নাও। বাবা গোকুকে সারেন্ডার করতে বলে দেয়, কিন্তু গোকু কিছুতেই মানে না, যার কারণে ওকে আবারও কাপড় ধোয়ার মতো ধুতে শুরু করে এই মার্কসম্যানটা। এইদিকে সবাই মাস্টার ঋষিকে বলছিল, এমন চলতে থাকলে গোকু মারা পড়বে। ইয়ামসা জিজ্ঞাসা করে, আমরা কি এটাকে এখানে থামাতে পারবো না? তখন ওই মার্কসম্যানটা থেমে যায় আর গোকুকে বলে, তুমি অনেক ভালো বন্ধু বানিয়েছো, যারা কিনা তোমার ব্যাপারে চিন্তা করছে। বাবা তখন ওই মার্কসম্যানকে বলে, কি করছো? ফাইটটা তাড়াতাড়ি শেষ করো। ওই মার্কসম্যান গোকুকে আবার পেটাতে শুরু করে। এইদিকে ক্রিলিয়ানের মাথায় একটা আইডিয়া চলে আসে। ও বলে, আমরা সাদা কাপড় রিং এর ভিতরে দিয়ে দেই, যাতে ও বুঝে যায় আমরা সারেন্ডার করছি। মাস্টার ঋষি ওকে মানা করে দেয় আর বলে, আমাদের গোকুর সেলফ রেসপেক্টকে সম্মান করতে হবে। বুলমা রেগে যায় আর বলে, কি বলছিস বুইরা? মাস্টার ঋষি তখন বোঝায়, এইভাবে যদি আমরা এই ম্যাচটাকে শেষ করি, তাহলে গোকু অনেক কষ্ট পাবে, স্পেশালি যখন ও জানতে পারবে ও ওর দাদার সাথে ফাইট করছিল। বুলমা গালি দিচ্ছিল মাস্টার ঋষিকে। তখনই পটাশ করে একটা শব্দ হয়। আমরা দেখি ওই মার্কসম্যানটা বলে, আরে ওর লেজটা তো ছিঁড়ে গেল। গোকুকে দেখি ওর পাশা ধরে চিল্লাতে শুরু করে, ওর অনেক জোরে ব্যথা লাগছিল। গোকু তখন ওই মার্কসম্যানকে বলে, তোমার সাহস কিভাবে হয় আমার লেজ ছেড়ে দেওয়ার? এইদিকে সবাই খুশি হয়ে গেছিল, কারণ ওই লেজটা আর নেই, মানে গোকুর উইকনেস আর নেই। গোকু অনেক রেগে ছিল। ও আবারও ফাইটিং পজিশনে চলে আসে আর এটা করতে যাবে ওই মার্কসম্যানের উপরে। তখন আমরা দেখি ওই মার্কসম্যানটা সারেন্ডার করে দেয়। গোকু বলে, তাহলে তুমি হার মানছো আর এই ফাইটটা এখানে শেষ হলো? সবাই তো এটা থেকে চমকে গিয়েছিল। বাবা নিজেও। ওই মার্কসম্যানটা বলে, গোকু আমি তোমার উপরে অনেক ইমপ্রেস হয়ে গেছি, তোমার স্ট্রেংথ আর ফাইটিং স্কিলের উপরেও। গোকু তখন বলে, আরে তুমি কিভাবে আমার নাম জানো? ওই মার্কসম্যানটা বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার লেজে ট্রেনিং করতে, কিন্তু তুমি তা করোনি। তখন গোকুও বুঝতে পারে। তখনই ওই মার্কসম্যানটা ওর মার্কস হাঁটায় আর আমরা দেখতে পাই এটা আসলে গোকুর দাদা ছিল, গোহান। গোকু তখন দৌড়ে গিয়ে গোহানকে জড়িয়ে ধরে। গোহানও গোকুকে ধরে আদর করতে শুরু করে। গোকু বলতে থাকে, আমি ভাবতে পারিনি আমি তোমাকে আবারও দেখতে পাবো, তুমি কি সত্যি ফিরে আসছো? এই বলে গোকু কান্না করতে শুরু করে। গোহান বলে, আরে ওয়ারিয়াররা কখনো কাঁদে না, থামো। দাদা আর নাতির এমন মিলন দেখে সবার মন ভালো হয়ে যায়। গোহান তখন গোকুকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখন কেমন ফিল করছো? আরে বুইরা, এটা কোনো প্রশ্ন করার বিষয় হলো? এতক্ষণ ধরে তো ওকে কাপড়ের মতন ধুচ্ছিলে, তখন মনে পড়ছিল না এটার কথা?
কথা? গোহান বলে তোমাকে আরো ট্রেনিং করা লাগবে আর তোমার উইকনেস থেকে তোমাকে বাঁচতে হবে। আমার তোমার উপরে অনেক গর্ব হচ্ছে। তুমি কি তাহলে মাস্টার রশির কাছে স্টাডি করছো? গোকু উত্তর দেয় হ্যাঁ। গোহান তখন পিছনে করে মাস্টার রশির কাছে মাপ চাই, বলে আপনাকে প্রথমে না খেয়াল করার জন্য আমাকে মাফ করবেন আর সম্মান জানাতে থাকে মাস্টার রশিকে। মাস্টার রশি বলে ইটস ওকে গোহান, যতক্ষণ না তুমি ওইটা ব্যবহার করছিলে ততক্ষণ তো আমি বুঝতে পারিনি। গোহান তখন এক্সপ্লেন করে কেন ও মাস্কের পিছনে ছিল। গোকু যদি জানতে পারতো ওর দাদার সাথে ওর ফাইট করছে তাহলে ও নিজের ফুল পাওয়ার ব্যবহার করতো না। মাস্টার রশি বলে আমি বুঝতে পারছি, তুমি দেখতে যাচ্ছিলে যে তোমার নাতি কতটা ইমপ্রুভ করছে। তখনই পিছন থেকে বুলমা জিজ্ঞাসা করে গোকুর দাদা যদি অনেক আগেই মারা গিয়ে থাকে তাহলে ফিরে আসলো কিভাবে? গোকু বলে তাহলে দাদা আপনি কি আবার জীবিত হয়ে গেছেন? গোহান বলে না, আমি এখানে বেড়াতে আসছি। বুলমা বলে তাহলে আপনি কি কোনো ভূত টুত নাকি? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না। ওখানে তখন বাবা আসা সবকিছু এক্সপ্লেন করে ওদেরকে আমি মৃত্যুর ওপারের দুনিয়াতে আসা যাওয়া করতে পারি, তাই আমার যখন ফাইটারের প্রয়োজন হয় আমি তখন ওই পারের দুনিয়া থেকে ফাইটার নিয়ে আসি, ঠিক যেমনটা আমি গোহানকে নিয়ে আসছি। গোকু তখন ওর দাদাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি এখন কি আমাদের সাথে থাকতে পারবে? গোহান বলে না, আমি শুধু এখানে একদিনের জন্য আসতে পারবো। বুলমা বলে তাহলে তুমি কিভাবে জানলে গোকু এখানে আসবে আজকে? তখন মাস্টার রশি বলে আমি বুঝতে পারছি, এটা নিশ্চয়ই আমার বোনের ভবিষ্যৎবাণী ছিল। বাবা বলে একদিন গোহান আমার কাছে আসছিল আর জিজ্ঞাসা করছিল এখানে কবে একজন লেজালা ছেলে আসবে। তখন আমি গোহানকে ভবিষ্যৎবাণী করছিলাম। মৃত্যুর পরে গোহান আমাকে বলছিল আমাকে যেন ওই দিনে ফিরে নিয়ে আসা হয় একদিনের জন্য, তবে আমি জানতাম না গোকু আসলে ওর নাতি। গোকু তখন বাবাকে ধন্যবাদ জানায় ওর দাদাকে এখানে নিয়ে আসার জন্য। গোহান তখন মাস্টার রশির কাছে মাথা ঝুঁকিয়ে সম্মান জানাতে থাকে, কারণ মাস্টার রশি গোকুকে ট্রেনিং দিচ্ছে আর পড়ালেখাও শিখাইছে। মাস্টার রশি তখন বলে আরে না না, আমি তো ওকে বেসিক শিখাইছি আর তা বাদে তুমি তো ওকে বেশিরভাগটা শিখাই দিছিলে। গোহান তখন বলে গোকু তাহলে ভালো হাতে আছে, এইটা জানার পর আমি ওই দুনিয়াতে ভালোভাবে থাকতে পারবো। তখনই ও মাস্টার রশি কানে গিয়ে চুপি চুপি জিজ্ঞাসা করে ও কি কোনো জায়েন্ট ওজারুতে ট্রান্সফর্ম হয়েছিল? মাস্টার তখন চুপি চুপি ওকে বলে চিন্তা করো না, আমি চাঁদের একটা ব্যবস্থা করে দিছি। গোকু তখন ওদের কাছে আসে আর জিজ্ঞাসা করে কি ফিস ফিস করছো তোমরা? গোহান বলে আরে কিছু না। গোকু তখন বলে দাদা আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। এই বলে ও সোজা ভিতরে চলে যায় আর ওখান থেকে একটা টুপলা নিয়ে আসে আর ওইটার ভিতর থেকে 4 স্টার ড্রাগন বল বের করে ওর দাদাকে দেখায়। গোহান এটা দেখে খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে অন্য বলগুলা কই থেকে আসলো? বুলমা তখন গোহানকে বলে কিভাবে ওই ড্রাগন বল গোকু লাইফ চেঞ্জ করে দিছে। বুলমা ওদের জার্নি সম্পর্কে সব গোহানকে বলে। এইটা শুনে গোহান অনেক খুশি হয়ে যায়। ক্রিয়েন তখন উপাকে জিজ্ঞাসা করে তোমার বাবাকে ফিরিয়ে আনবে, তোমার এখন কেমন লাগছে? উপা বলে কিন্তু এখন গোকুর কাছে সুযোগ আছে ওর দাদাকে ফিরিয়ে নিয়ে আসার। গোহান বলে আরে চিন্তা করো না, আমি ওই পারে ভালো আছি, ওখানে অনেক মেয়ে আছে আমার সেবা করার জন্য। এইটা শুনে তো মাস্টার রশি মাথা খারাপ হয়ে যায়, মানে মনে মনে আবারও শয়তানি চিন্তা ভাবনা করতে শুরু করে। তখনই ওর বোন এসে ওকে এক চাটি মেরে দেয়। পাশে আমসার পর হাসছিল। এইবার বাবা গোকে শেষ ড্রাগন বলে লোকেশনটা বলতে যাবে। তখনই গোহান বলে আমার টাইম ফুরিয়ে আসছে, আমাকে এখন যেতে হবে। গোকু বলে আপনি কি আর কিছুক্ষণ থাকতে পারবেন না? গোহান তখন গোকে বুঝিয়ে বলে। তারপর উনি সবাইকে ধন্যবাদ জানায় গোকুর খেয়াল রাখার জন্য আর বাবাকেও ধন্যবাদ জানায় এখানে ওনাকে নিয়ে আসার জন্য। উনি শেষবারের মতন গোকে আদর করে আর সবাইকে বিদায় জানিয়ে ওখান থেকে গায়েব হয়ে যান, মানে তিনি আবার ওই মৃত্যুর দুনিয়াতে চলে গেছেন। গোকু তখন বলতে শুরু করে আমার লেজ আবারও গজাবে, আমি এবার কথা দিচ্ছি আমি এবার হার্ড ট্রেনিং করব আর আমার উইকনেসকে শেষ করে দেব। তারপর আমরা দেখি যে বাবা ক্রিস্টালে দেখে মন্ত্র পড়তে শুরু করে আর ওই ক্রিস্টালে তখন ফিলাপদের গাড়ি দেখিয়ে দেয়। বুলমা তখন বলে ড্রাগন বল যদি ওই গাড়িতে থাকে তাহলে কেন আমার রাডারটা দেখাচ্ছে না? গোকু তখন বাবাকে জিজ্ঞাসা করে ওই গাড়ি কোথায় যাচ্ছে? বাবা তখন গোকুকে ওই গাড়ির একজ্যাক্ট লোকেশন বলে দেয়। গোকু তখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল সেই ড্রাগন বল আনার জন্য। ইয়ামচা বলে ওখানে তো অনেক গাড়ি থাকতে পারে, তাহলে তুমি বুঝবে কিভাবে কোনটা? বাবা তখন বলে সমস্যা নেই, ও আরামসে পেয়ে যাবে। এইদিকে বুলমা তো এখনো চিন্তা করে যাচ্ছিল ওর রাডার কেন কাজ করছে না। গোকু তখন ওই ফ্লাইং নিম্বাসে করে ওখান থেকে বেরিয়ে পড়ে ড্রাগন বল আনার জন্য। এইদিকে ওই গাড়িতে ফিলাপ যাচ্ছিল আর ও অনেক খুশি হয়েছিল যে গোকু এবার ওর কিছুই করতে পারবে না। ও গোকু লেজ ধরলেই ওকে হারাই দিতে পারবে আর সেই ড্রাগন বলটা ওদের হবে। ফিলাপ তখন বলে আশা করছি এবার যেন সব ভালোভাবে যায়। তখনই ওর মনে পড়তে থাকে গোকু কিভাবে ওজারু ফর্মে পুরো প্রাসাদ ধ্বংস করে দিয়েছিল আর দ্বিতীয় বল যখন আবার ড্রাগন বল পাইছিল তখনও রেড রিবন আর্মির কারণে ওর পুরো স্পেসশিপ ধ্বংস হয়ে গেছিল। এইগুলো ভেবে ওর কান্না বেরিয়ে আসে। আমার এখন এগুলো কথা ভাবলে ভয় লাগে, কিন্তু না, শুধু আমাকে ওর লেজটা ধরতে হবে, তাহলে আমি ওকে হারাতে পারবো। সু তখন জিজ্ঞাসা করে আপনি পুরো দূরে রাজা হওয়ার পরে কি করবেন? পিলাপ ভাবতে শুরু করে। সু বলে আপনার কাছে উত্তর নাই? পিলাপ রেগে গিয়ে তখন শুয়ের মাথায় একটা চাটি বসিয়ে দেয় আর ওকে চুপ থাকতে বলে। ও গৌকে দেখে ও পিলাপদের গাড়ি দেখতে পেয়ে যায় আর সোজা গিয়ে ওই গাড়ির উপরে ল্যান্ড করে। ভিতরে সবাই ভাবতে থাকি গাড়ির উপরে কিসের শব্দ হলো। তখনই দেখি গৌ
গোকু জানালা দিয়ে ওকে মারে আর বলে বলছিলাম কি আরে আপনাদের তো দেখে চিনা চিনা লাগছে। পিলাপরা গোকুকে দেখে ওদের চোখ ছানা বড়া হয়ে যায়। ওরা সাথে সাথে গাড়ির ব্রেক চাপে যার কারণে গোকু গাড়ি থেকে পড়ে যায়। পিলাপ মাইশু ওরা সব ঘাবড়ে ছিল আর এইদিকে গোকু ভাবতে থাকে আরে ওদেরকে কোথাও যেন দেখছিলাম। ভিতর পিলাপ বলছিল ও কোনোভাবে ড্রাগন বলটা খুঁজে পাবে না কারণ এই চেম্বারের ভিতরে ওই ড্রাগন বলটা আছে। তখনই গোকুর মনে পড়ে যায় পিলাপদের কথা। ও চিল্লাতে থাকে তোমরা তাড়াতাড়ি বাইরে আসো। পিলাপরা সবাই বাইরে চলে আসে। পিলাপ বলে আমি জানি না তুমি কিভাবে আমাদেরকে খুঁজে পেলে কিন্তু কোনো সমস্যা নেই। গোকু ওদেরকে তখন বলে তোমরা ওরা না যারা আমাকে মারতে চাইছিলে, আমি তোমাদেরকে শেষ সুযোগ দিচ্ছি, ওই ড্রাগন বলটা আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাদেরকে যেতে দিব। পিলাপ হাসতে থাকে আর বলে এই সেম কথা তো আমি বলতে যাচ্ছিলাম, চল একটা ফাইট করি, যদি তুমি জিতো তাহলে আমাদের ড্রাগন বলটা তোমাকে দিয়ে দিব আর আমরা জিতলে তোমার ড্রাগন বলটা আমাকে দিয়ে দিবে। গোকু তখন বলে তোমরা কিভাবে জানলে আমার কাছে 6টা ড্রাগন বল আছে? পিলাপ হেসে বলে তো তাহলে তুমি কি আমাদের ডিল অ্যাকসেপ্ট করছো? গোকু রাজি হয়ে যায়। পিলাপ বলে তাহলে পিঙ্কি আঙ্গুল দাও তোমার। গোকু বলে আরে ওইটা আমি তো দিতে পারবো না, ওইটা আমার লাগবে। মানে দুই বলদ বলদামও করছে এখানে। পিলাপ তখন রেগে যায় আর ওকে গিয়ে বলে কি রে ভাই তুই পিঙ্কি প্রমিসের কথাও জানিস না? ও তখন গোকুরা পিঙ্কি আঙ্গুল দিয়ে ওরা পিঙ্কি প্রমিস করে নাই, মানে সিরিয়াসলি আর কিছু পাইলো না, পিঙ্কি প্রমিস করে নিছে। ব্রো পিঙ্কি প্রমিসের কিন্তু জোর অনেক। পিলাপ তখন বলে তাহলে তুমি রেডি থাকলে আমরা ফাইটটা শুরু করি। গোকু তখন ফাইটিং পজিশনে চলে আসে। তখনই পিলাপ ওর ক্যাপসুল থেকে ওই রবটগুলো বের করে আর ওরা দ্রুত তিনজন ওই 3টা রোবটের ভিতরে ঢুকে পড়ে। গোকু হা করে ওদেরকে দেখছিল। পিলাপ তখন ওর রোবটের পাওয়ার ফ্লেক্স করছিল। ফাইট হবে দেখে গোকু অনেক খুশি হয়ে যায়। তখন ও বলে তাহলে চলো দেখা যাক তোমরা কি করতে পারো। পিলাপ বলে আমি তোমাকে দেখাবো আমার ইঞ্জিনিয়ারিং এর কামাল, মাই অ্যাটাক করো। মাই বলে কি স্যার আমি আপনাকে আড়াল করতে যাচ্ছি না। পিলাপ বলে তোমার কি আমার রোবটের উপরে সন্দেহ আছে নাকি? গোকু তখন সোজা পিলাপের রোবটের উপরে গিয়ে কিন্তু ও নিজেই দূরে সুইটকে পড়ে যায়। এটা থেকে পিলাপের তো অনেক আনন্দ হচ্ছিল। গোকু পাশ থেকে একটা পাথর তুলে ওই রোবটটার দিকে ছুঁড়ে মারে কিন্তু এই পাথরটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পিলাপ তখনই রোবটের একটা হাত বের করে গোকুকে ধরে ঘুরে ঘুরে দূরে ছুঁড়ে ফেলে। এদিকে বাবার ডেরাতে বুলমার সবাই অপেক্ষা করছিল গোকুর জন্য। বুলমা তখন ইয়ামচাকে জিজ্ঞেস করে ড্রাগন বল ওই গাড়িতে আছে, তাহলে আমার রাডার কেন শো করছে না ওটার লোকেশন? এই বাবা আমাদেরকে বলো ওই গাড়িতে কি আছে। এই হারামি বাবা বলে টাকা দাও আমি বলতেছি ওখানে কি আছে। এইটা শুনে বুলমা আবারও বাবার উপরে ফেটে পড়ে। গোকু কি ফাইটে জিতে নাই? তাহলে তুমি আবার আমাদের কাছে চাচ্ছ কেন? ওল্ড উইস। কিন্তু বাবা তো ঘাট তেরা, ও কিছুই বলে না। মাস্টার তখন বলে একদম ঠিক। এইটা বলে ও গোস্ত খেতেই যাবে। তখনই বাবা ওর গোস্তটা কেড়ে নেয়। মাস্টারজি বলে আরে আমি তো এটা বলতে চাইনি, তুমি তো এখনো অনেক সুন্দর আছো আমার বোন। তখনই ওখানে একটা কাক চলে আসে। বাবা বলে এটা তো দেখছি একটা খারাপ লক্ষণ। ইয়ামচা ওটাকে তাড়াতে যাচ্ছিল তখনই ওর জুতার ফিতা ছিঁড়ে যায় আর বাবার পিছনে থাকাও আয়নাটা তখন ভেঙে যায়। সবাই তো এটা থেকে ভয় পেয়ে যায়। উপা তখন দোয়া করছিল গোকু যেন ভালোভাবে ফিরে আসে। এইদিকে গোকু আবার উঠে বসে। এটা দেখে পিলাপ বলে ও এখনো মরেনি, চলো এবার ওকে ফিনিশ করা যায়। তাই বলে ওরা গোকুর উপরে লেজার বিম দিয়ে অ্যাটাক করতে থাকে। গোকু অ্যাটাকগুলো ডস করে এক লাফ দেয় আর ওর পাওয়ারফুল এক্সপ্যান্ড করে পিলাপের রোবটে জোরে বাড়ি মারে যার কারণে পিলাপ দূরে সিটকে পড়ে যায়। ও তখন ভাবতে থাকে আমি যতক্ষণ গোকুর উইকনেস সম্পর্কে জানি। তখনই ওরা তিনজন মিলে গোকুকে ঘিরে ফেলে। পিলাপ বলে আমার গুণ শেষ হলে তোমরা সবাই মিলে অ্যাটাক করবে। তখনই শু বলে স্যার আমরা তো ওর লেজ দেখতে পারছি না, মনে হচ্ছে ওর প্যান্টের ভিতরে ও লুকায় রাখছে। পিলাপ তখন গোকুকে বলে 1 মিনিট আমরা আসছি। এই বলে ওরা দূরে গিয়ে ফিস করে মিটিং করতে থাকে। ফাইটিং এর মাঝখানে গোকু তখন বলছিল আরে কি হলো, আসো আর আমার সাথে ফাইট করো। তখন ওদের প্ল্যান ডিসকাস করা হয়ে গেলে ওরা সবাই আবার গোকুকে ঘিরে ফেলে। মাই তখন গোকুকে ধরে ফেলে আর শু ফায়ার ফ্লেম ব্যবহার করে গোকুর প্যান্টটা পোড়াই দেয়। পিলাপ তখন লাফ দিয়ে এসে গোকুর লেজটা ধরতে যাবে কিন্তু 1 সেকেন্ড গোকুর লেজ কই গেল। মাই বলতে থাকে কি হলো স্যার তাড়াতাড়ি করুন, আমি ওকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। এইদিকে পিলাপ তো ঘাবড়ে গেছিল কারণ গোকুর লেজ তো আর নেই। আসলে গোহা তো এটা ছিঁড়ে ফেলেছিল, এটা তো আর পিলাপরা জানে না। তখনই গোকু ওদের হাত থেকে ছুটে যায় আর বলে আরে তোমরা কি করলে, আমার নতুন জামা পুরাই ফেললে। পিলাপ তখন জিজ্ঞেস করে তোমার লেজের কি হলো? গোকু বলে আরে ওইটা তো ছিঁড়ে গেছে। এটা শুনে পিলাপ উল্টে পড়ে যায়। মাই তখন জিজ্ঞেস করে আমরা এখন কি করব? পিলাপ তখন বলে এই রোবটের মাধ্যমে ওকে আমরা ওভার পাওয়ার করবো। ওরা তখন ওদের আলটিমেট রোবট বানাতে শুরু করে, ওদের 3টে রোবটকে একসাথে করে। পিলাপ বলে তোমার এখনো সুযোগ আছে হার মানার। তখন আমরা দেখি গোকু কামেহামেহা করে ওই রোবটের একটা হাত উড়িয়ে দেয়। মাই দেখে যে ওর রোবটটা আর কাজ করছে না। পিলাপ তখন মায়ের রোবটটা বাদ দিতে বলে, তাই ওরা মায়ের রোবটটাকে বাদ দিয়ে পিছনের দিকে পালাতে শুরু করে। গোকু ওদের পিছু করতে থাকলে তখনই পিলাপ ঘুরে গোকুর উপরে মিসাইল চালিয়ে দেয় কিন্তু গোকু ওই মিসাইলটাকে ধরে উল্টো পিলাপদের দিকেই পাঠিয়ে দেয়। আমরা দেখি ওখানে এক বড় বিস্ফোরণ হয় আর ওই পিলাপদের সব রোবট ধ্বংস হয়ে গেছিল। গোকু তখন পিলাপদের কাছ থেকে শেষ ড্রাগন বলটা নিয়ে নেয়। যদি গোকুর লেজ থাকতো অবশ্যই পিলাপরা এখানে জিতে যেত কারণ ও এবার অনেক প্রস্তুতি নিয়ে আসছিল। গোকু ওখান থেকে যাওয়ার আগে বলে আমার একটা কাজ করতে হবে, আমাকে তো এইভাবে যাওয়া যাবে না। তখন ও শুয়ের কাছ থেকে ওর পোশাকটা খুলে নিয়ে নিজে পরে নেয়। শু তো ফাইটে হারার পর লজ্জায় কিছু বলতেও পারছিল না, বেচারা শু।
তারপর গোকু ফ্লাইং নিম্বাসে করে ওখান থেকে চলে যায়। ও সোজা বাবার ওখানে চলে আসে। সবাই গোকুকে দেখে খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি কি শেষ ড্রাগন বলটা পাইছো? গোকু তখন ওই ড্রাগন বলটা দেখিয়ে দেয়। ক্রিলেন বলে তুমি তো দেখছি আবার নতুন পোশাকও নিয়ে আসছো। ইয়ামচা জিজ্ঞাসা করে ওই ড্রাগন বলটা কার কাছে ছিল? গোকু বলে পরে এক সময় এটার ব্যাপারে বলবো। উপা সব ড্রাগন বল পেয়ে গেছি, চলো আমরা তোমার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো। ও আর উপা তখন সবাইকে বিদায় জানিয়ে ফ্লাইং নিম্বাসে করে ওখান থেকে চলে যায় কাইন টাওয়ারের উদ্দেশ্যে। যাওয়ার আগে গোকু ওদেরকে বলে যায় আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তোমরা আমার জন্য অপেক্ষা করো। গোকু চলে যাওয়ার পর সবাই গোকুর প্রশংসা করছিল। বাবা তখন বলে আমি ওই ছেলেটা ভবিষ্যৎ অনেক বড় দেখছি। মাস্টারজি তখন বলে ও কি ওই পৃথিবীতে শান্তি নিয়ে আসবে? বাবা তখন জানায় আমি এটা বলতে পারবো না, তাহলে এটা নেচারের বিপক্ষে যাওয়া হবে। গোকুকে দেখে ও উপাকে সাথে নিয়ে যাচ্ছিল। এইদিকে সবাই অপেক্ষা করছিল গোকুর জন্য। তখন ইয়ামচা মাস্টারজির কাছে যায় আর বলে মাস্টারজি আপনি কি আমাকে ট্রেনিং দিতে পারবেন? আমি জানি আমি অনেক হার্ড ট্রেনিং করি, কিন্তু আমার মাস্টারের গাইডেন্স দরকার। মাস্টারজি বলে আমি পারবো না, আমি অলরেডি দুজনকে ট্রেনিং দিচ্ছি আর আমার দ্বারা সম্ভব না। ইয়ামচা তখন মাস্টারজিকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। বুলমা তখন রেগে যায় আর মাস্টারজিকে বলে কি হলো আপনার? ও তো আপনাকে অনেক ভালোভাবে জিজ্ঞাসা করছে, আর তা বাদে আপনার কি বা কাজ আছে? মাস্টারজি তখন বলে আরে বুঝছো না, আমার ইয়োগা করা লাগবে। বুলমা তখন মাস্টারজিকে বলে যদি আপনি ইয়ামচাকে ট্রেনিং দিতেন তাহলে আমি বুঝতেই তো তোমরা কি। এই বুলমাতে দেখছি নিজের প্রেমিকের জন্য কত কিছুই করতে পারে। যাই হোক দেখা যাক। সাথে সাথে মাস্টারজির কথার টোন পাল্টে যায়। ইয়ামচা তাহলে আমরা কখন ট্রেনিং শুরু করছি? চলো এখনই করি। মানে এই হারামি মাস্টারজি আর ভালো হলো না। আমরা গোকুকে দেখি ওরা কাইন টাওয়ারের ওখানে মানে উপার বাড়ির ওখানে পৌঁছে যায়। গোকু তখন ও সব ড্রাগন বলগুলোকে বের করে শ্যানরংকে ডাকতে শুরু করে। ড্রাগন বলগুলো তখন চমকাতে শুরু করে আর পুরো আকাশ তখন অন্ধকার হয়েছে। উপা তো ভয়ে গাছের পিছনে গিয়ে দেখছিল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। তখনই ওখানে শ্যানরং হাজির হয়। উপা তো এত বড় ড্রাগন দেখে চমকে যায়। শ্যানরং তখন জিজ্ঞাসা করে বলো আমাকে তোমাদের কি উইশ? গোকু উপা তখন ও উইশ চাইতে বলে। উপা তখন ড্রাগনকে দেখে অনেক ভয় পেতে থাকে। গোকু বলে কি হলো, ভয় পাওয়ার কোনো দরকার নাই, আচ্ছা ঠিক আছে আমি চাচ্ছি। তখন উপা বলে গোকু থামো। ও তখন সামনে এসে বলে শ্যানরং আমার বাবাকে ফিরিয়ে দাও। শ্যানরং তখন ভাবতে থাকে। গোকু বলে তুমি কি পারবে না শ্যানরং ওর বাবাকে ফিরিয়ে আনতে? শ্যানরং তখন ওদের উইশ পূরণ করে দেয়। আমরা দেখি যে পাশের মাটি নড়ে ওঠে আর ওর ভিতর থেকে উপার বাবা বেরিয়ে আসে। এটা দেখতে ওরা সবাই অনেক খুশি হয়ে যায়। এটা দেখতে ওরা দুজন অনেক খুশি হয়ে যায়। বোরা তো অনেক কনফিউজ ছিল ও কিভাবে ফিরে আসলো। উপা তখন দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। ওর বাবা ওকে আদর করতে থাকে। উপা বলে গোকু ড্রাগন বলের মাধ্যমে তোমাকে আবারও ফিরিয়ে নিয়ে আসছে। তখনই শ্যানরং বলে আমার কাজ শেষ, তা আমি এখন চলে যাচ্ছি। তখনই সব ড্রাগন বল আবার উপরের দিকে ওঠে। পৃথিবীর চারিদিকে যখন ছড়িয়ে পড়বে তখনই গোকু লাফ দিয়ে একটা ড্রাগন বল ধরে ফেলে। উপা তখন ওর কাছে এসে জিজ্ঞাসা করে গোকু তুমি লাফ দিছিলে কেন? গোকু বলে যখন উইশ পূরণ হয়ে যায় তখন ড্রাগন বলগুলো পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে পড়ে। আমার দাদার দেওয়া ড্রাগন বলটা যেন আমার হাত ছাড়া না হয়, তাই আমি লাভ দিয়ে ওটা ধরে ফেলছি। এই যে দেখো। উপা বলে এটা তো পাথর। গোকু তখন জানায় 1 বছর পর্যন্ত এটা এমন পাথর হয়ে থাকবে, তারপরে এটা ঠিক হয়ে যাবে। বোরা তখন গোকুকে বলে আমি তোমাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতেছি না। উপা তখন ওর বাবাকে সব খুলে বলে কিভাবে গোকু কারেন্ট টাওয়ারে উঠছে আর তাও পায়ে ও রেড রিবন আর্মিকে হারাইছে। বোরা তখন গোকুকে এখানে থেকে যেতে বলে। গোকু বলে থ্যাংক ইউ, কিন্তু আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। তারপরে গোকু ওদেরকে বিদায় জানিয়ে ফ্লাইং নিম্বাসে করে ওখান থেকে চলে যায়। উপা গোকুকে ওর সাহায্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছিল। গোকু সোজা বাবা ডেরাতে চলে আসে। সবাই তখন জিজ্ঞাসা করতে থাকে উপা তাহলে অনেক খুশি এখন? বুলমা বলে গোকু তাহলে তুমি এখন এই 1 বছর ধরে তোমার দাদা ড্রাগন বল আবারও খুঁজবে? গোকু বলে এবার আমি ওটা চলে যাওয়ার আগে ধরে ফেলেছি। ক্রিলেন তখন জিজ্ঞাসা করে তাহলে গোকু তুমি এখন কি করবে? গোকু উত্তর দেয় আমি এই কয়েক বছর মার্শাল আর্ট টুর্নামেন্টের জন্য ট্রেনিং করব। ইয়ামচা তখন ওকে বলে মাস্টারজি রাজি হয়ে গেছে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য। বুলমা তখন ইয়ামচাকে বলে ফাইটিং শিখছো ঠিক আছে, কিন্তু শেষরামি আমার শিখো না মাস্টার রশির কাছ থেকে। মাস্টার রশি বলে আরে কি বলছো, আমার তো মেয়েদের জন্য একটা সফট সাইড আছে। গোকু বলে তাহলে আমরা এখন একসাথে ট্রেনিং করব। মাস্টার রশি বলে না তুমি স্ট্রং হয়ে গেছো, আর তোমার স্বপ্ন কি? গোকু বলে আমি এই ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেস্ট ফাইটার হতে চাই। মাস্টারজি তখন বলে তাহলে তোমার আমার আন্ডারে ট্রেনিং করা পয়েন্টলেস হবে, আমার যতটুকু শেখানোর দরকার আমি শিখিয়ে দিয়েছি। আর একটা গেট ওয়ারিয়ারের পাওয়ারের সাথে সাথে নিজের মাইন্ডকেও ট্রেনিং করতে হয়। গোকু বলে আপনি আবার বলবেন, আমি বুঝতে পারিনি। যেটা শুনে মাস্টার রশি উল্টে যায়। মাস্টার রশি বলে শোনো মনোযোগ দিয়ে আমার কথা, আমাদের এইবার দেখা হবে ওয়ার্ল্ড মার্শাল আর্ট টুর্নামেন্টে। ক্রিলেন বলে কি, তাহলে আমাদের গোকুর সাথে 5 বছর দেখা হবে না? মাস্টার রশি বলে না 3 বছর, এই টুর্নামেন্টের সময় কমিয়ে আনছে, এখন প্রতি 4 বছরে এই টুর্নামেন্টটা হয়। গোকু বলে তাহলে আমি এখন থেকে অনেক ট্রেনিং করব। ক্রিলেন বলে বন্ধু খুবই খারাপ লাগছে, তোমার সাথে 3 বছর আর দেখা হবে না। ইয়ামচা বলে গোকু ভালো করে ট্রেনিং করো, আমি কিন্তু তোমার সাথে লড়াই করবো ওই টুর্নামেন্টে। গোকু বলে এটাই তো স্পিরিট। ইয়ামচা তো বুলমা দেখা হচ্ছে, আর তুমি আবার তোমার বয়ফ্রেন্ডের ঝামেলা আবার পড়ো না। এইটা শুনে তো বুলমা রেগে যায় গোকুর উপরে। ক্রিলেন বলে তো পরের বার যখন আমাদের দেখা
দেখা হবে আমরা দুইজনই তখন লম্বা হয়ে যাব। গোকু মাস্টারশি আর বাবাকে বিদায় জানায় আর ফ্লাইং নিম্বাসকে ডাকতেই যাবে তখনই মাস্টারশি বলে 1 মিনিট, তুমি ফ্লাইং নিম্বাস ব্যবহার করবে না, তুমি পুরো পৃথিবী হেঁটে হেঁটে দৌড়ায় দৌড়ায় আর সাঁতার কেটে পার করবে। এইটা শুনে গোকু অনেক চমকে যায় আর তার সাথে ওরা সবাইও। ইয়াতো বলে আমি জানতাম না মাস্টারশি ট্রেনিং এতটা হার্ড। গোকু অনেক ঘাবড়েছিল কিন্তু তারপরে ও বলে আচ্ছা তাই করবো আমি। এই বলে ও এখান থেকে দৌড়ে চলে যায়। বুলমা বলে ও নিজের ভিতরে এত এনার্জি কই পায়। ক্রেলেন তখন মাস্টারশিকে বলে তো এইবার গোকু কতটা স্ট্রং হবে। মাস্টারশি তখন বলে আমি জানি না, যেহেতু এটা গোকু তাহলে ও অনেক শক্তিশালী হবে। বাবা তখন বলে তুমি যদি জানতে চাও তাহলে আমাকে 10 মিলিয়ন জেনি দাও, কিন্তু ওরা মানা করে দেয়। ওরা তখন সবাই বাড়ির উদ্দেশ্যে দৌড়ে বেরিয়ে পড়ে আর বুলমা চিল্লাছিল আমি কোনো ফাইটার না, দাঁড়াও আমার জন্য। গোকুকে দেখে ও দৌড়ে দৌড়ে পৃথিবী সফরে বেরিয়ে পড়ছিল। এরপরে আমরা 3 বছরের একটা টাইম স্কিপ দেখবো আর এখানে শেষ হয়ে যায় এই পর্বটা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।